এবার দেখো আমরা এর আগে পর্যন্ত গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল কিনা সেটা করছিলাম, এবং গাণিতিক গড় থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানের সমষ্টি শূন্য এরকম প্রমাণ করছিলাম, তাই তো? ওগুলোকে একটু দেখছো বাসায়? এগুলো একবার করছি। এই প্রমাণগুলো একটু বারবার করবা, কারণ ওই প্রমাণগুলো কিন্তু সরাসরি বাম পক্ষ ডাইন পক্ষ তো না, দেখা গেল অনেকগুলো ধরে নিতে হয়। হ্যাঁ, আজকেও আমরা এরকম একটা প্রমাণ দেখবো আর কি, যে একটু ধরে নিতে হয় এরকম প্রমাণ, ধরে নিয়ে কোনো একটা জায়গায় থেকে প্রমাণ শুরু করতে হয়। তো আজকে দেখো প্রমাণটার নাম কেমন, যে প্রমাণ করো যে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানটা ছোট হবে। তার মানে কি, তথ্য সারির যে কোনো মান নিয়ে যদি আমরা কাজ করি, তার মধ্যে যদি গাণিতিক গড় নিয়ে করি, সেটা একটু ছোট হবে। এটা একটু উদাহরণের কথা আমরা আগে একটু বলি। মনে করো আমাদের এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে কয়েকটা, মনে করো এরকম এক্স এর মান দেওয়া আছে 2, আবার দেওয়া আছে 4, আবার দেওয়া আছে 6। এই তিনটে মান মনে করো দেওয়া আছে, এক্স এর মান তিনটে দেওয়া আছে। এখন এর গড় করলে কত হবে? এর গড় করলে কিন্তু হবে হলো 4 হবে, তাই না? দেখো 6 7 10 2 12, 12 ভাগ 3 তাহলে 4 হবে, তাই তো? এখন দেখো এইটা কি বলছি আমরা, এই যে সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স বার এর হোল স্কয়ার। এটা কি গাণিতিক গড় থেকে অন্য অনুমানগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি, তাই তো? গাণিতিক গড় থেকে অন্য মানগুলোর ব্যবধান, এই যে ব্যবধান, এই ব্যবধানের বর্গের সমষ্টি। আবার আমরা যদি এটা করি যে গাণিতিক গড় ভিন্ন, গাণিতিক গড় ভিন্ন অন্য যে কোনো মান, এ মানে আরবিট্রারি ভ্যালু বলে আমরা এখানে, অন্য যে কোনো মান এর বর্গের সমষ্টি যদি বের করি, তো সবসময় দেখবো যে এরকম হবে, বা কোনো বিশেষ কোনো সময় হয়তো এরকম সমান হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে গাণিতিক গড় থেকে যদি ব্যবধানের বর্গের সমষ্টিটা বের করি, সেটা সবসময় ছোট হবে। তো এইটা আমরা কিভাবে প্রমাণ করে দেখাবো? আমরা দেখো এখানে আমাদের গড় হলো তো 4, তাই তো? তাহলে আমরা যদি এই তিনটে মানের ক্ষেত্রে এটা করি, তাহলে কেমন হবে দেখো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার তিনটে মানের ক্ষেত্রে এর হোল স্কয়ার। এর হোল স্কয়ার কি হবে? এর হোল স্কয়ার হবে, প্রথম হলো এক্স অন মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স অন মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স অন মাইনাস এক্স বারের হোল স্কয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স টু মাইনাস এক্স বারের হোল স্কয়ার প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স থ্রি মাইনাস এক্স বারের হোল স্কয়ার। এইটা এখন যদি মানগুলো আমরা বসাই দিই, মানগুলো বসাই দিলে কি হবে? প্রথমটা হলো 2, তাহলে 2 মাইনাস 4 এর হোল স্কয়ার, 2 মাইনাস 4 এর হোল স্কয়ার, 2 মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 4 এর হোল স্কয়ার, 4 মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 4 এর হোল স্কয়ার, 6 মাইনাস 4 এর হোল স্কয়ার। এইটা যদি আমরা করি, মানটা কি আসে দেখো, এখানে মান আসে 4, হ্যাঁ 4, এখানে 4 আসে, আর এটাও 4 আসে, তাই তো? তাহলে আসে 8, সমান আসে আমাদের 8। তাহলে x মাইনাস এক্স বারের হোল স্কয়ার এর সামেশন যদি আমরা করি, তাহলে এখানে 8 আসলো, তাই তো? এখন আমরা যদি এই একই মানটা আমরা যদি যে কোনো মান, অর্থাৎ এই গড় ভিন্ন অন্য যে কোনো মান, গড় ভিন্ন অন্য যে কোনো মান দিয়ে যদি আমরা করি, গড় ভিন্ন যে কোনো মান কেমন, আমরা ধরতে পারি এটাকে আমরা ধরতে পারি, বা এটাকেও ধরতে পারি, যে কোনো একটাকে আমরা ধরবো। তাহলে আমরা এ ধরলাম 2 কে, যদি 2 কে ধরি তাহলে কি হয় দেখো, এখানে এর মান, এখানে তখন এ হবে, এ মানে 2, তাহলে প্রথম মানটা হবে 2 মাইনাস 2 এর হোল স্কয়ার, তাহলে 0, তাই তো? প্লাস 4 মাইনাস 2 এর হোল স্কয়ার, তাহলে 4, পরেরটা হবে
6 - 2 এর হোল স্কয়ার তাহলে 4 4 মানে এই 6 - 2 তাহলে হলো 4 4 এর হোল স্কয়ার মানে 16। 16। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দেখা হয় 20 হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে আসলে গাণিতিক গড় থেকে যদি ব্যবধানের বর্গের সমষ্টিটা নির্ণয় করি সেটি সবচেয়ে ছোট হয়, এবং গাণিতিক গড় ভিন্ন অন্য যে কোনো মান দিয়ে যদি আমরা করি সেই মানটা বড় হয়। প্র্যাকটিক্যালে আমরা এটা দেখছি যে এটা ঠিক হয়, তাই তো? এখন আমরা থিওরিটিক্যালি সেটা কিভাবে প্রমাণ করার চেষ্টা করবো সেটা একটু দেখ, ঠিক আছে? খেয়াল কর। আচ্ছা, এবার দেখো আমরা ওই এই প্রমাণটা কিন্তু দুভাবে করা যাবে, তথ্য সারির ক্ষেত্রে করা যাবে, আবার গণসংখ্যার ক্ষেত্রেও আমরা করতে পারি। তথ্য সারির ক্ষেত্রে আমরা দেখছি কি, তথ্য সারির ক্ষেত্রে দেখো বাম পক্ষ আমরা এটা নিলাম, কি নিলাম? আমরা একটু স্ক্রিনটা বাড়াই নিই। আমরা এখানে করছি, আমরা আমাদের মান হলো বলছে যে এটা বড় দেখাইতে হবে এক্স বারের তুলনায় এটার থেকে, তাই আমরা শুরু করবো এমন করি, আগে বর্ণনা করে নিলাম যে এক্স এর n সংখ্যক মান x1 x2 up to xn, যাদের গড় এ এক্স বার, কিন্তু এ অন্য যে কোনো মান যেটা গড়ের সমান হবে না, এখানে বলে দিয়েছে দেখো গড়ের সমান না, ঠিক আছে? গড়ের সমান হলে তার খাটবে না, গড় ভিন্ন অন্য যে কোনো একটা মান হবে, এটাকে এই জন্য আরবিট্রারি ভ্যালু বেরো। আমরা যদি এখন এইটা নিয়ে কাজ শুরু করি, কি নিয়ে কাজ শুরু করছি আমরা? এক্স আই মাইনাস এ, যেটা বড় আছে ওইটাকে নিয়ে কাজ শুরু করছি, এক্স আই মাইনাস এ এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার, এটা নিয়ে কাজ শুরু করছি। এইটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, এটাকে আমি যেহেতু আমরা গড়ের সাথে তুলনা করতে হবে, তাহলে আমি এর মাঝখানে গড় নিয়ে আসবো জোর করে। এখানে সামেশন থাকলো, এক্স আই মাইনাস, এখানে আমি নিচ্ছি এক্স বার, এইটা। তাহলে এখানে থেকে আমার প্লাস এক্স বার নেওয়া লাগে, এক্স বার মাইনাস এ, এরকম নিলে ঠিক হয় কিনা দেখো, এই দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছিলাম ওখানে, এইটা হলো স্কয়ার দিস, আমার লেখা হয়ে গেছে। এইটা আমরা লিখতে পারি, দেখো এটা ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এক্স বার কেটে যায়, এক্স বার কেটে যায়, তাহলে সেই এক্স আই মাইনাস এ হোল স্কয়ার থাকে, তাই তো? যেহেতু আমরা এক্স বারের সাথে আমরা তুলনা করবো, কম্পেয়ার করবো, এই জন্য এক্স বারকে জোর করে নিয়ে আসলাম, এক্স বারকে জোর করে নিয়ে আসা মাইনাস এক্স বার নিলাম, তাহলে প্লাস এক্স বার নিতে পারি, তাই তো? এখানে মাইনাস নিলাম কেন, এখানে প্লাস এখানে মাইনাস নিতে পারতাম, তার ব্যবধান নিয়ে রাখতে চাই, ঠিক আছে? যদি মাইনাসটা নিলাম, এটাকে যদি আমরা ফর্মুলা করি, আমরা ফর্মুলা করলে কি হবে দেখো, এইটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হলো? তো এখন আমরা সামেশন দিয়ে গুণ করলাম, সামেশন এখানে দিলাম, সামেশন এখানে আসলো, সামেশন এখানেও আসলো, এখানে সামেশন আসলো, তারপর এখানে সামেশন আসলো। তা এখানে সামেশন আসলে কি হয়, এখানে ধ্রুবকও আছে আমরা চলক আছে, এই অংশটুকু চলক, এই অংশটুকু চলকের সাথে যায়, দেখো এক্স আই আছে যেহেতু এটা চলকের সাথে যায়, এটাও এক্স বার, এটাও একটা নির্দিষ্ট মান, তাহলে এটা তো ধ্রুবক হয়, তাহলে এখানে 2 ধ্রুবক, আবার এটাও ধ্রুবক। আমরা ধ্রুবক কোনটা চলক কোনটা কিভাবে বুঝবো? আমরা সচরাচর সাফিক্স ব্যবহার করছি ওই জন্য, যে এক্স আই, ঠিক আছে? তাহলে এক্স আই এর সাথে একটা জিনিস বিয়োগ আছে, তাহলে এই কাজটা বারবার আছে, এক্স ওয়ান মাইনাস এটা আছে, এক্স টু মাইনাস এটা আছে, এক্স থ্রি মাইনাস এটা আছে, এই জন্য এটার সাথে এটা আলাদা করতে পারছি না, এটা আলাদা করে লিখতে পারছি না, এটা যেহেতু ধ্রুবক কিন্তু আলাদা করতে পারছি না, এই জন্য কিন্তু এটা এখানে রাখা হয়েছে, এটা হলো এখন চলক, এই অংশটা ধ্রুবক, ধ্রুবককে আমরা বাইরে আনতে পারি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটা পরিষ্কার হয়েছে কিনা যে আমরা ধ্রুবকটাকে কিভাবে বাইরে আনতে পারি? আচ্ছা, এবার আমরা এটা ধ্রুবকের আগে যদি সামেশন হয় আমরা জানি এন সংখ্যক হবে তথ্য সারির ক্ষেত্রে, তাই তো? এই যে আমরা এরকম শিখছিলাম ওই প্রথম দিকে, যখন এই যে সামেশন যদি এ হয়, এখানে যদি আই এর মান যদি 1 up to 10 হয়, মনে করো আই এর মান 1 up to 10 হয় এখানে, তাহলে এখানে রেজাল্ট কত হবে? এখানে কত লিখবো? 10 এ লিখতে পারবো, 10 লিখতে পারবো, হ্যাঁ? তো এখানে আমাদের আই এর মান 1 up to n, তো সেখানে আমরা এই জন্য লিখছি যেখানে n, দেখো এখানে n লিখছি, এটা n লিখছি। এখন দেখো তাহলে আমরা ফাইনালি কি পেলাম, আমরা এটা আবার শূন্য জানি, প্রথম প্রমাণ করছি যে গাণিতিক গড় থেকে অন্য অন্য মানগুলোর ব্যবধানে বর্গ সমষ্টি শূন্য, এই জন্য এখানে শূন্য বসালাম।
তাহলে আমাদের থাকে এই অংশটুকু, আর এখান থেকে এটা থাকে, এটা থাকে, সেটা থাকলো এই অংশটুকু প্লাস এটা। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পাইলাম কি, ফাইনালি আমরা পাইলাম যে সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার এক্স আই মাইনাস এক্স বার এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস এন এক্স বার মাইনাস এ এর হোল স্কোয়ার। এটাও পাইলাম, এটা পাইলাম। তার মানে কি জিনিস পাইলাম, যে এই একটা জিনিস দুটো জিনিসের যোগফলের সমান, তাই না? এবং দুটো জিনিস ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। ধনাত্মক কিভাবে বুঝছো তুমি? এটা ধনাত্মক, বর্গ চিহ্ন আছে, বর্গ চিহ্ন আছে, তাহলে যে কোনো মানেই হোক না কেন এটা ধনাত্মক, এটাও ধনাত্মক মান। তাহলে একটা ধনাত্মক মানে সমষ্টি দুটো ধনাত্মক মানের যোগফলের সমান যদি হয়, তখন আমরা যদি এটার সাথে এটা তুলনা করি তাও বলবো এটা বড়, বা এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাও বলবো যে এটা বড়, তাই তো? এখানে সেই কথাই বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কি, এই একটা জিনিসের সমষ্টি দুটো জিনিসের সমষ্টির যোগফলের সমান, তাই তো? তাহলে আমরা যে কোনোটার সাথে বলতে পারি তাহলে এটা এটা অবশ্যই এর থেকে বড়। যদি কোনো কারণে এই অংশটুকু শূন্য হয়, কোনো কারণে এই অংশটুকু মান যদি শূন্য হয়, তখন আমরা বলতে পারবো যে এটা সমান হতে পারে, কিন্তু কখনো বড় হবে না এটা, কখনো এটা এর থেকে বড় হতে পারবে না, তাই তো? এই হলো সেই আমাদের প্রমাণ যে গাণিতিক গড় থেকে ব্যবধানের বর্গ সমষ্টি সবসময় ক্ষুদ্রতম হবে। যেটা আমরা গাণিতিক প্রমাণও এরা প্রথম করে দেখালাম যে এটা করা যায়, তাই তো? ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইটা গণসংখ্যার ক্ষেত্রেও করা যায়, এইটা বাসায় প্র্যাকটিস করবা, এইটা একবার করবা, করে গণসংখ্যার ক্ষেত্রে একবার করবা, শুধুমাত্র এফ আই গুণ করা, ঠিক আছে? আর বইও আছে দেখবা, যদি কোনো জায়গায় বেঁধে যায় একটু বই দেখবা, এগুলো প্রমাণগুলো, এই ধরনের প্রমাণ কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? এই ধরনের প্রমাণ কি একবার অশ্রেণীকে বা ওই না মানে না, গণসংখ্যা ছাড়া আর দুইবার একবার করা লাগবে? যে কোনো একটা, ওই যে কোনো যে নামে আসুক না কেন একটা করে দিবে, বুঝছো? তোমার জানা থাকে, জানা থাকলো যে এটাকে এরকম এরকম থাকলো, বুঝছো? জানা থাকা। তবে এই প্রমাণ কিছু, এখানে অনেকগুলো প্রমাণ আছে দেখবা, যা আগে খুব আসতো এখন কম আসে। তারপরে যেগুলো আসে সেগুলোর কথাই বলছি যে প্র্যাকটিস করা, যেমন গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল, ওটা আসে। তারপর গাণিতিক গড় থেকে অন্যান্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য, ব্যবধানের যোগফল শূন্য, এটা আসে, আর এটাও আসে, ঠিক আছে? এই জন্য এটাও একটু প্র্যাকটিস করবে, কিন্তু 2-3 বার প্র্যাকটিস করবে, এগুলো একটু মনে রাখার ব্যাপার আছে কিন্তু, বা এক সপ্তাহ অন্তর আবার একবার একটু প্র্যাকটিস করতে হয়, তাহলে রিভিশন হয়ে যায়। পরে কিছু প্রমাণ আছে যেগুলো আসে না, কিন্তু আইডিয়াটা জানার দরকার, বা এই আইডিয়া দিয়ে অবজেক্টিভ থাকে, বা এই আইডিয়া দিয়ে অঙ্ক থাকবে, সেগুলো একটু দেখাবো। দেখো পরের প্রমাণটা আমরা কি আনছি দেখো, খেয়াল করো। এর পরের প্রমাণটা হলো, এই যে আমি যে কথাগুলো বললাম সেই কথা, এত কথাগুলো লেখা, এত কথা কিন্তু লেখার দরকার হবে না, এত কথা লেখার দরকার হবে না। সংক্ষেপে কি লিখবা আমরা একটু বলে নিই, যে সংক্ষেপে কি লিখবা, এত কথা মনে রাখা মুশকিল। তাহলে আমরা এখানে তো সামেশন এক্স আই মাইনাস এ এর হোল স্কয়ার সমান এটা পাইলাম। এটা পাওয়ার পরে তুমি এখানে এই জায়গায় এসে কি লিখবা, এই জায়গায় এসে লিখবা অতএব, অতএব সামেশন, এই লাইনটা তো লিখলে, এখানে তো এই লাইন তো তোমার থাকলো, তাই না? এই যে এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার, তোমার তো এটা লিখলে। এবার লিখবো অতএব, অতএব এক্স আই মাইনাস এ এর হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল এইটা, এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কয়ার। যেহেতু, অতএব এরকম লিখছে, যেহেতু কি কারণ, কেন এরকম হয়েছে, কেন এরকম তুমি বলছো, তুমি বলার কারণ এখানে বলবা যে যেহেতু এন এক্স বার মাইনাস এ
এর হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0, যেহেতু এরকম হতে পারে, এটা হয় ধনাত্মক হবে না হলে 0 হতে পারে। যদি ধনাত্মক হয় তাহলে বড়, আর যদি 0 হয় তাহলে এটা সমান সমান হতে পারে। ঠিক আছে, তো লিখে প্রমাণিত লিখে দেবো। এত কথা মনে রাখা মুশকিল আছে, এত কথা মনে রাখার দরকার নেই, এতগুলো কথা মনে রাখার দরকার নেই। এই লাইনের পরে এটা লিখবো। ঠিক আছে, একই জিনিস বুঝাই। তুমি একটা জিনিস গল্পের মতো করে বারবার বললে যা বুঝাবে তুমি সংকেত দিয়ে বুঝাবে, যে এই জিনিসটা হয় আমরা সংকেত দিয়ে বুঝাবো, এটা মনে রাখা সহজ হবে। কিন্তু এত কথা মনে রাখা কি কঠিন হবে। বুঝছো? তাহলে এইভাবে আমরা এই প্রমাণটা পাবো। ক্লিয়ার? এবার দেখো আমরা নেক্সট প্রমাণটা একটু আসি। এইটার গণসংখ্যার ক্ষেত্রে তোমার বইও করা আছে, একটু দেখতে পারো। যদি নেক্সট দিন দেখবা, যদি না পারো তাহলে বলবো যে এই জায়গাটা বুঝিনি। ঠিক আছে, সেটা একটু দেখে দেবো। এই একই গণসংখ্যার ক্ষেত্রে জাস্ট একবার মনে প্র্যাকটিস রাখ। আচ্ছা, এখন দেখো এই একটা প্রমাণ আছে, এটার ইয়ে নাই, মানে কি বলে, এটার প্রমাণ আকারে আসে না, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশন আসে। অ্যাপ্লিকেশন মানে কি, এই জিনিস দিয়ে একটা অঙ্ক দিবে। ঠিক আছে, এই জিনিস দিয়ে একটা অঙ্ক দিলে এটা কি জিনিস সেটা একটু বর্ণনাটা বলি। জাস্ট চেহারাটা মনে রাখো, প্রমাণ করার দরকার নেই। যদিও প্রমাণ সহজ, কিন্তু টাইম পাস করার কারণ দরকার নেই। মনে করো এরকম এক্স একটা চলক যার মান আছে 10টা মান আছে, আবার ওয়াই একটা চলক যার মান আছে মনে করো 15টা মান আছে। এরকম মানে তুমি সহজে মনে রাখ বলতে পারি এরকম যে এক্স হলো ছাত্রদের উচ্চতা, কতটা? 10 জন ছাত্রের উচ্চতা। ওয়াই হলো 15 জন ছাত্রের উচ্চতা। ওয়াই হলো ছাত্রী, ওয়াই হলো ছাত্রী। এক্স হলো ছাত্র, ওয়াই হলো ছাত্রী। 10 জন ছাত্র আর 15 জন ছাত্রী, তাদের যদি বলা হয় যে গড় বের করো, উচ্চতার গড় বের করো, তাহলে এটাকে বলা হয় কম্বাইন গড়। ছাত্রছাত্রী একসাথে আছে যেহেতু, এই জন্য আমরা বলি কম্বাইন গড়। দুই রকম চলক, এটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে ওয়াই। এমন হতে পারে, কম্বাইন্ড হতে পারে। তো যদি এগুলো গড় বের করতে পারে, তখন সূত্রটা হলো এরকম। এখানে তুমি আবার এরকমও লিখতে পারো যে x1, আবার এটাও x2 ও দিতে পারো। এমন করেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। xy দিয়েও দেওয়া যায়, আবার x দিয়েও দেওয়া যায়। যেহেতু তুমি শুধু চলক বলছো, উচ্চতা বলছো, তাহলে একই রকম নাম দেওয়া যায়। আবার ক্লিয়ার করছি, তুমি একটা নাম দাও x1 কেন, আবার একটা নাম দাও x2 কেন, এরকম দিচ্ছ? সবই উচ্চতা, তাই। ঠিক আছে, এই যে একটা উচ্চতার ওজন হতো, আমি ভিন্ন ভিন্ন চলকের নাম দিতাম, একটা এক্স দিতাম, একটা ওয়াই দিতাম। যেহেতু একই রকম চলক, তাহলে আমরা প্রথম চলকটার নাম বলছি x1। এটা কটা মান আছে? এইটা বলছি যে আমাদের n1 সংখ্যক মান আছে। এইটার কতগুলো মান আছে? এইটার মান আছে n2 সংখ্যক মান। এরকম বলছি, n2 সংখ্যক মান। এগুলোর সম্মিলিত গড় কি হবে? সম্মিলিত গড়, এর সম্মিলিত গড় মানে হলো x1 এর যে n1 সংখ্যক, x1 এর মানে x1 দেখো, তার মান বলছে n1 সংখ্যক মান। তাহলে x1 এর মানগুলো তাহলে কেমন করে লিখবো? তুমি যদি বলো যে চলকেরটা x, একটা চলক x, তার মান কি লেখো? বলছে যে চলকের x এর মান n সংখ্যক করে লিখি, একটা হলো x1, একটা লিখি হলো x2 ডট 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 ডট, একটা লিখে হলো xn, এরকম করতে লেখো, তাই না? এরকম লেখো। এখন যদি চলকের নামই হয় x1, চলকের নামই x1, তাহলে তুমি আগে কি লিখবা? চলকের নাম যখন x, তখন তুমি লিখছো যে x1 x2 ডট ডট xn। এখন তোমার যদি বলি যে চলকের নামটাই x1, চলকের নামটাই হলো x1, তাহলে তুমি আগে সব জায়গায় এরকম আগে x1 লিখে নেবা, x1 x1 ডট 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 x1, এই লিখে নিচ্ছি। খেয়াল করো, চলকের নাম x, তার n সংখ্যক মান, তখন তুমি লিখছো x x x ডট 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 x, সব x লিখে নিচ্ছ, নিয়ে একবার দিচ্ছে এখানে 1, একবার দিচ্ছে 2, একবার দিচ্ছে n, এই হলো n সংখ্যক মান লিখতেছো। ক্লিয়ার? এখন চলকের নাম তুমি বলছো যে x1, তাহলে তুমি সব জায়গায় x1 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 দিবা। পরিষ্কার হয়েছে? এটা মানে তোমার চলকের নাম হলো x, তাহলে তুমি ভিন্ন ভিন্ন মানগুলো বসানোর জন্য লিখছো যে x x x, তখন একবার দিছো 1, একবার দিছো 2, একবার দিছো n। এবার চলকের নামই হলো x1, তাই তুমি সব জায়গায় x1 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 দিলে।
এবার এখানে কি দেবো, একবার দিবা 1, একবার দিবা 2, একবার দিবা এন অন সংখ্যক মান, তাহলে এন অন মান এরকম করে দিব। ক্লিয়ার? তোমার চলকের নাম হলো x2, তাহলে তার ভিন্ন ভিন্ন মানগুলো কি দেবো, আগে x2 লিখে নেব, আবার x2 লিখে নেব, আবার ডট 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 x2 লিখে নেব। এবার এখানে দেব 1, এখানে দেব 2, এখানে দেব 3, হ্যাঁ এরকম করে দিয়ে এখানে দেব n2, এরকম দেব, তাই তো? পরিষ্কার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা চলকের নাম কিন্তু? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, জি জি। সেভাবে এরকম লিখছি যে x on 1 x on 2 ডট ডট x on n on, তাহলে তার গড়ায়ের সূত্র কি হবে, এরকম হবে। আবার যদি চলকের মান x2 হয় তখন এখানে কি হবে, x2 ডট হবে, দিয়ে তার মানগুলো কেমন হবে, এরকম হবে। যদি 2 হয় তখন x21 x22 ডট ডট x2n2 এরকম হবে, বাই n2 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ক্যালকুলেশন করলে এত কি হলো এটা আমাদের দেখার দরকার নেই। যদি ক্যালকুলেশন আমরা করি, ক্যালকুলেশন আমাদের কি জিনিস আসবে সেটা আমরা এখন খেয়াল করবো। ক্যালকুলেশন আমাদের আসবে কম্বাইন গড় যেহেতু, তাহলে আমরা বলবো যে x1 এর n সংখ্যক মান আর x2 চলকের n2 সংখ্যক মান, এইগুলো যদি আমরা একসাথে করি তার নাম আমরা দেব হলো এরকম x বার সি, এটার নাম হলো কম্বাইন বা কম্বিনেশন গড়। হ্যাঁ, কম্বাইন গড় বলছি, তখন গড়ের রেজাল্টটা এমন হবে, এরকম হবে n on x on বার প্লাস n2 into x2 বার বাই n on প্লাস n, তখন সূত্রটা এটাই দেওয়া হবে। আমাদের মনে রাখার কথা এটা, যে কম্বাইন গড় যদি হয় তখন আমাদের এইটা মনে রাখতে হবে। কেমন কথা দেখো, যদি বলি যে ছাত্রদের উচ্চতা দেওয়া আছে হলো, মনে করো যে 55 কেজি, ছাত্র সংখ্যা 10 জন, ছাত্রীদের x1 দিলাম, এটা হলো x2, ছাত্রীরা মনে করো যে 50 কেজি, ওদের সংখ্যা ওরা 12 জন, যদি এরকম হয় তখন আমাদের এই কম্বাইন গড় কেমন হবে, তখন আমাদের কম্বাইন গড় হবে x বার সি হবে n on, আগে হবে n on মানে এখানে 55, n on হলো, সরি এখানে n on হলো এখানে 10, তাই না? এটা হলো n on সংখ্যা, তাহলে এখানে আমরা লিখবো 10 গুণ x on বার, মানে তখন এটা হলো x on বার, ছাত্ররা হলো, এদের বলছি যে গড় উচ্চতা হলো 55, তাহলে এখানে লিখবো তখন 55, এখানে হলো 55 প্লাস n2 হলো 12, এদের গড় উচ্চতা আমি বলছি মেয়েদের, যে মনে করো যে বা গড় ওজন যেটাই বলি, গড় ওজন ধরেছি আমরা এখানে, গড় ওজন এরকম, তাহলে এখানে হবে 10 প্লাস 12, এভাবে আমরা এই অঙ্কগুলো লাগবে, এটা কম্বাইন গড় করতে এইভাবে লাগবে। বুঝতে পেরেছ কথাটা কি? যদি একই রকমের তথ্য কিন্তু দুটো গ্রুপে থাকে তখন আমাদের কম্বাইন গড় করতে হয়। যে কম্বাইনের সূত্রটা এটা কিভাবে আসলো সেটা একটুখানি দেখালাম, আর ফাইনালি এইটা আমাদের লাগে, এইটাই আমাদের জানা লাগবে, এই সূত্রটা আমরা লাগবে, মানে বিভিন্ন জায়গায় প্রয়োগ করবো। এত কিছু আগে মনে রাখা লাগতো, এগুলো মাঝে মাঝে আসতো, কিন্তু এখন এগুলো এখন তোমাদের যেটা খুব উপকারী করেছে সেটা হলো যে প্রায়োগিক ক্ষেত্র কি, এই যে তুমি একটা গড় শিখলে কোথায় কাজে লাগছে সেটি তোমার শেখা, সেটি কাজে লাগে না, সেটি হলো ব্যবহারিক ক্ষেত্রে কাজ আসলে লাগে, এবং এটি আমাদের জানা দরকার। কোন একটা তত্ত্ব আমরা জানলাম কিন্তু সেটা কোথায় প্রয়োগ করতে হবে সেটি তো জানা দরকার আছে। হ্যাঁ, এই জন্য এগুলো প্রায়োগিকটা আমাদের হলো। আচ্ছা, গেল। এরপরে দেখো এই গতদিন আমরা এটি করেছিলাম যে n স্বাভাবিক সংখ্যার গড় হলো n+1/2 হয়, তাই তো? আচ্ছা, আবার দেখো এরকম একটা প্রয়োগ, গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা দেখলাম কম্বাইন গড়টা এরকম হয়,
জ্যামিতিক গড়ের ক্ষেত্রেও এরকম একটা কম্বাইন আছে, এটা প্রমাণ দেখার দরকার নাই, প্রমাণ মনে রাখবা কঠিন বা কোনো দরকার নেই, এখন আর আসে না। জাস্ট এইটা মনে রাখা লাগবে যে মনে করো যে কম্বাইন জ্যামিতিক গড় এখানে শুধু জি দ্বারা প্রকাশ করে, অনেকে জি সি দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এইটা হবে রুট ওভার জি1 গুণ জি2। এটাও বিভিন্ন জায়গায় লাগবে। যদি এর প্রমাণটা দেখতে চাও, প্রমাণটা খুব কঠিন তা না, প্রমাণ সহজ। তাহলে দেখো জি সি ইজ ইকুয়াল টু জি1 গুণ, অর্থাৎ হলো প্রথম গ্রুপের জ্যামিতিক গড় গুণ দ্বিতীয় গ্রুপের জ্যামিতিক গড় তার রুট, অর্থাৎ দুটো জ্যামিতিক গড়ের জ্যামিতিক গড়ের সমান, দুটো জ্যামিতিক গড়ের জ্যামিতিক গড়ের সমান হলো কম্বাইন্ড জ্যামিতিক গড়, তাই তো? আচ্ছা, তো এইটা একবার জাস্ট একটু চোখ বুলাই রাখো, তাহলে তোমাদের হয়তো এইটা কিভাবে আসলে একটু আইডিয়া টা বোঝা যায়, তাহলে মনে রাখাও সুবিধা হয়। যদি একবার চোখ বুলাই রাখো তাহলে সুবিধা হয় না, থ্রোলি এটা মনে রাখা অনেক সময় কষ্ট হতে পারে। তো এই জন্য আমরা একটু বলি যে কিভাবে একটু হচ্ছে, দেখো জাস্ট একবার একটু মনে রাখা। চলক এক্স এর এন সংখ্যক মান, তার জ্যামিতিক গড়ের সূত্র হলো এটা। জ্যামিতিক গড়ের সূত্র হলো, একটু উপরে তুলি, চলক যদি এক্স হয় তার যদি জ্যামিতিক গড় জি1 ধরি, তাহলে জি1 এর সূত্র হলো এটা, ঠিক আছে? আচ্ছা, আবার চলক যদি ওয়াই হয়, মান n2 সংখ্যক হয়, তার সূত্র হলো এটা। এখন আমরা প্রমাণ যেটা করছি, প্রমাণ করতে চাচ্ছি এইটা, g ইজ ইকুয়াল টু রুট ওভার জি1 গুণ জি2, এইটা প্রমাণ করতে চাচ্ছি। এইটা কিন্তু মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা প্রমাণ করা যাবে না, এটা হবে না। ভিন্ন ভিন্ন হলে আলাদা। যদি n1 সমান n2 হয়, n1 সমান যদি n2 অর্থাৎ সমান সংখ্যক যদি হয়, তখন এটা হবে। অন্য ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। অন্য ক্ষেত্রে করা যাবে, সেটা তার চেহারাটা ভিন্ন, তার চেহারাটা এরকম না। তাহলে সমান সংখ্যক তথ্য সারির ক্ষেত্রে যদি চলক ভিন্ন হয়, তখন জ্যামিতিক গড় হবে ওই দুটো চলকের জ্যামিতিক গড়ের সমান, বুঝছো? এইটা সেটা কিভাবে করেছে, যদি এখন সবগুলো মান নেই, এক্স ওয়ান এর মানগুলো এই, ওয়াই এর মানগুলো এই, তাহলে এন প্লাস এন মানে কি, 10 প্লাস 10 মানে 20, হ্যাঁ 20, তাহলে 2n, তাহলে 1/2n হয়, 1/2n দিছে। এখন এই 1/2n মানে কি, 1/2n মানে আমরা এরকম লিখতে পারি 1/2 ইন্টু 1/n, এরকম মতো লিখতে পারি, তাই না? 1/n ইন্টু 1/n এরকম করে লিখতে পারি, এটা n কিন্তু, হ্যাঁ এটা n। তো সেটা আমরা যদি একটু ভাঙি, দেখো এইটা নিয়ে এটা আবার বর্গ করছে, এই যে 2 কে কাটার জন্য এখানে জি স্কোয়ার দিলাম, তাহলে এখানে 2 দিলাম, তাহলে এই 2 দেখো পাওয়ার তো ভ্যানিশ হয়, তাই না? এই পাওয়ার ভ্যানিশ হয় বলে আমরা পাওয়ার ভ্যানিশ করলাম। করার পরে কি হচ্ছে, পাওয়ার ভ্যানিশ করার পরে দেখো আমরা এরকম করে লিখতে পারি, এটা ভ্যানিশ হলো, ভ্যানিশ হলে আমাদের কি থাকে, 1/n থাকে, আমাদের থাকে 1/n। এইটা যদি আমাদের ভ্যানিশ হয়, এইটা আর এটা কাটি 1/n থাকে, তো 1/n তাহলে এর পাওয়ার 1/n, এর পাওয়ার 1/n হয়, দেখো সেটা থাকবে এর পাওয়ার 1/n, এর পাওয়ার। এটা তো জি1 এর সমান, জ্যামিতিক গড়ের জি1 এর সমান সূত্র, এটা জি1 আবার এটা জি2, তাহলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু জি1 ইনটু জি2, আবার জি ইজ ইকুয়াল টু রুট হয়। জাস্ট এইটা মনে রাখা লাগবে, কিভাবে আসলো এত মনে রাখার দরকার নেই। আমরা বলছি যে সমান সংখ্যক যদি তথ্য সারির মান থাকে, তখন তো জ্যামিতিক গড় ওই দুটো জ্যামিতিক গড়ের সমান, তাই তো? আচ্ছা, এখন এইটে যদি গাণিতিক গড়ের ক্ষেত্রে হতো সমান সংখ্যক মান, খেয়াল করো, যদি গাণিতিক গড়ের ক্ষেত্রে সমান সংখ্যক মান হতো, তখন আমাদের কেমন আসে, কারণ এক্স বার সি সমান, তখন এখানে এন আমরা সূত্রটাকে লিখে নেই, এন অন এক্স অন বার প্লাস এন টু এক্স টু বার বাই এন অন প্লাস এন টু। এটা যদি সমান সংখ্যক মান হতো, তাহলে আমাদের কি হতো, এন এক্স অন এরকম হতো, এন এক্স অন বার প্লাস এখানেও হতো
এন এক্স বার 2 বাই এন প্লাস এন, তাই না? এন প্লাস এন, যদি এন অন এন টু দুটোই সমান হতো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি এন অন সমান এন টু সমান যদি এন হতো তাহলে এই কেস ঘটতো, তাই তো? ঘটতো না? এখানে থেকে আমাদের কি করা যেত, এখান থেকে আমরা এন কমন নিতে পারি। x1 বার প্লাস x2 বার বাই 2। হ্যাঁ, তাহলে এক্স অন বার, হ্যাঁ, প্লাস এটা কিন্তু অবজেক্টিভ অনেক সময় এরকম আসে, তখন তাৎক্ষণিকভাবে তুমি ক্যালকুলেশন করে বললে যে এটা হয়, তাহলে হলো 2n হতো। তাহলে আমাদের সূত্র হতো এক্স অন বার প্লাস এক্স টু বার বাই 2 হতো। তার মানে হলো দুটো গাণিতিক গড়ের কিসের সমান? গাণিতিক গড়ের সমান। দেখো দুটো গাণিতিক গড়ের সমান, ওখানেও জ্যামিতিক গড় দুটো জ্যামিতিক গড়ের সমান। খেয়াল করো তো? তাহলে একটা প্রপার্টি আমরা পাইলাম যে যদি সমান সংখ্যক মান থাকে তার কম্বিনেশনটা কি হয়, ওই গড়ের গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের সমান হয়, যদি জ্যামিতিক গড়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা এই একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আসবে না, এটা আগের বার প্রতি 1 বছর অন্তর 1 বছর আসে এমন একটা প্রমাণ। কিন্তু এখন জাস্ট কিভাবে হয় বা আইডিয়াটা মনে রাখা, এই আইডিয়াটা মনে রাখা যে এই থিওরিটা বা এই সত্যটা মনে রাখা যে যদি তুমি দুটো চলক নিয়ে, এখান থেকে দুটো চলকের ক্ষেত্রে বলছি, সব চলকের ক্ষেত্রে তাই খাটায়, কিন্তু দুটো চলকের ক্ষেত্রে যদি মানগুলো কোনোটা শূন্য বা কোনোটা ঋণাত্মক না হয়, মানে ধনাত্মক যদি হয়, তাহলে দুটো চলকের ক্ষেত্রে এমটা সবচেয়ে বড় হবে, এম বড় হবে, তার থেকে ছোট হবে জিএম, তার থেকে ছোট হবে এইচএম। মনে করো আমরা দুটো চলক, আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি, দুটো চলক, একটা হলো নিলাম আমরা কত নিই, আমরা নিলাম হলো 2 নিলাম একটা, আর নিলাম মনে করে 8, এই দুটো মান নিলাম আমরা। এই দুটো মানে যদি আমরা গাণিতিক গড় বের করি, এম বের করলে কি হবে খেয়াল করো, 8 আর 2 10 ভাগ 2, তাহলে তো 5 হবে, তাই না? 5 হবে। আবার তুমি জিএম করো, জিএম করলে কত হবে, জিএম 8 দুগুণ 16, 16 ভাগ 16 রুট 2, তাহলে কত হবে 4, তাই তো? আর জিএম এইচএম করো, এইচএম বের করতে গেলে আগে হলো তথ্য সংখ্যা, এই তথ্য সংখ্যা বাই 1/x1, তাহলে 1/2 প্লাস 1/8, এই তো? তাহলে এখানে কত হয় দেখো, এখানে হয় উপরে 3 থাকে, 2 থাকে, এটা হয় আমরা একটু লসাগু করি, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা, 8 হয়, তাই না? 8, তাহলে এখানে 5 হয়, 4 দুগুণ 8 আর 1, এখানে 5 হয়, তাই তো? 5 হয়, 4 দুগুণ 8 আর 1 5, তাহলে এটা উল্টায় যদি যায় তখন কি হয়, 2 8 ভাগ 5, তাহলে 16/5, তাই তো? তাহলে 16 ভাগ 5 করলে হয় 3 এ 5 15 আর 1 16, তাহলে 5 দুগুণ 10, 3.2 হয়, তাই তো? 3.2 হয়। তাহলে দেখো এম পাস হয়, তার ছোট জিএম, তার ছোট এইচএম, ঠিক আছে? তাহলে আমরা এই প্রমাণটা শেখার দরকার নেই, জাস্ট আমরা আইডিয়াটা জানলাম যে দুটো যদি অশূন্য ধনাত্মক মান থাকে তার গাণিতিক গড়টা সবচেয়ে বড় হয়, তার থেকে ছোট হয় জ্যামিতিক গড়, তার থেকে ছোট হয় তরঙ্গ গড়। আবার যদি মানগুলো সব একই রকমের থাকে, মানগুলো একই রকমের মানে মনে করো সব মান 4, এটাও 4, এটাও 4, তখন সমান হতে পারে, এম সমান জিএম সমান এইচএম হতে পারে, ঠিক আছে? দেখো মনে হয় যে যা এম হবে তাই জিএম হবে, তাই আবার এইচএম হবে, যদি মানগুলো সমান থাকে। তাহলে এটা জিনিসটা আমরা ক্লিয়ার যে যদি কোনো মান শূন্য বা ঋণাত্মক না হয় সেক্ষেত্রে গাণিতিক গড়টা জ্যামিতিক গড়ের চাইতে জ্যামিতিক গড়ের সমান হতে পারে বা বড় হতে পারে, তরঙ্গ গড়টা গাণিতিক গড়ের সমান হতে পারে বা
ছোট হতে পারে। এই প্রমাণটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অঙ্ক করতে যাই, দেখবে আমরা বিভিন্ন জায়গায় এটা আমাদের দরকার হবে। এইটা আমরা শিখলাম। প্রমাণ আমাদের দেখার দরকার নেই, প্রমাণ যদি তুমি দেখতে চাও ইন্টারেস্ট হবে আমি দেখতে পারবো কিভাবে হলো, পারা যাবে সহজ এমন কিছু। আচ্ছা, এবার দেখো এই প্রমাণটা আমরা করেছে। আমরা এখন যেটা করতে চাই সেটা হলো ছোট ছোট দুই একটা একটু অঙ্ক দেখতে চাই, ওই ধরনের অঙ্ক কিভাবে আসে। এই একটা অঙ্ক দেখো এরকম আসে, এখানে যদিও মানটা বড় বড় কিন্তু ছোট অংশ দিয়ে মানটা আসে। এখানে মান কি দেওয়া আছে, একটা অঙ্ক দেখো। এখানে বলছে যে দুটো চলকের গাণিতিক গড় দেওয়া আছে একটা, আর জ্যামিতিক গড় দেওয়া আছে এটা। তাহলে দুটো গড় দেওয়া আছে, গাণিতিক গড় দেওয়া আছে, am দেওয়া আছে, am দেওয়া আছে 50 আর gm দেওয়া আছে 40। আমি বলছি যে তরঙ্গ গড় নির্ণয় করো, আর সে মান দুটো নির্ণয় করো, সে কোন দুটো মান ছিল, এখানে মান দেওয়া নাই, সে চলকের মান দুটো কত কত হবে। তো আমরা ও আরেকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখিনি, এখনো শিখিনি, সেটা হলো কি, এই প্রমাণটা সামনে আসেনি বোধহয় আমাদের, যে যদি আমরা am দুটো চলকের ক্ষেত্রে am গুণ যদি আমরা hm করি তাহলে সেটা gm এর স্কয়ারের সমান হবে, gm এর স্কয়ারের সমান হবে, gm এর স্কয়ার এটা হবে। আচ্ছা, এটা একটুখানি দেখাই। মনে করো x1 আর x2 দুটো মান, x1 আর x2 হলো একটা চলকের দুটো মান, ঠিক আছে, চলকের দুটো মান। তাহলে যদি আমরা am বলি, এর am কি, তাহলে এর am হলো x1 প্লাস x2 বাই 2, হলো am, হলো তো। gm কি, এর gm হলো, এর gm হবে রুট ওভার x1 x2, তাই তো। আচ্ছা, এই যদি আমি gm এর স্কয়ারটা একটু করে রাখি, যে gm এর স্কয়ারটা কি হবে দেখো, এর gm এর স্কয়ার করলে কি হয়, gm এর স্কয়ার করলে রুটটা থাকে না, থাকে হলো x1 গুণ x2 এরকম থাকে, তাই তো। আর hm টা কি হবে, hm টা আমরা জানবো যে hm টা আমাদের সূত্র এরকম হবে, hm মানে হলো আগে হলো 2 বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2, তাই তো। এইটা তো এখানে যদি আমরা লসাগু করি, করে এটা সরল করি, তাহলে দেখো যে এটাই আসলে আসে 2x1 x2 বাই x1 প্লাস x2 এরকম হয়। আমি বলছি এখানে তুমি লসাগু করো, করে যদি উল্টাই দাও তাহলে এইটা আসে, বোঝা যায়, এটা আসে, তা এটা বোঝা যায় না, বোঝা যায়। এখন দেখো তাহলে আমরা যদি am আর gm, am আর hm গুণ করি, am আর hm যদি আমরা গুণ করি, am টা কি, am টা হলো এই, তাহলে আমরা am আর hm যদি গুণ করি, am হলো x1 প্লাস x2 বাই 2, হলো am। আর hm টা কি হলো, এই যে hm হলো এটা 2x1 x2 বাই x1 প্লাস x2। দেখো am গুণ hm গুণ করছি, তাহলে দেখো 2 2 কেটে যায়, আবার এটা কাটে, এইটুকু থাকে, তাই না, এটুকু থাকে, এটুকু মানে কি, দেখো gm এর হোল স্কয়ার, এটুকু সমান তো gm এর হোল স্কয়ার না, তাহলে এটুকু সমান আমাদের থাকছে হলো x1 x2 মানে হলো gm এর হোল স্কয়ার। ক্লিয়ার, এটা ক্লিয়ার দেখো। হ্যাঁ, তাহলে এইটা আমরা এরকম যে আইডিয়াটা একটু আমাদের লাগলো, এখন এইটা আমরা একটু দ্রুত করে শেষ করবো। দেখো যে আমরা এখানে দুটো চলক যদি এরকম থাকে, দুটো চলকের একটা মান হলো 50, একটা গাণিতিক গড় 50 আর এখানে দেওয়া আছে জ্যামিতিক গড় হলো 40। তাহলে আমরা এখান থেকে কি বের করবো, আমরা এখান থেকে
দেখো ওই সূত্র প্রয়োগ করতে পারছি, ওই সূত্র প্রয়োগ করে আমরা এখানে লিখছি এ এম গুণ এইচ এম সমান হলো জি এম এর হোল স্কয়ার। তাহলে এইচ এম সমান কি, তাহলে এই হোল স্কয়ার বাই এ এম, তার মান দিলে দেখেন 32 বের হচ্ছে, 32 বের হলো। এখন আমরা দুটো মান নির্ণয় করতে চাই, x1 আর x2 মান নির্ণয় করতে চাই। এটা তুমি বীজগণিত অনুযায়ী করতে পারবো। কেমন করে বীজগণিত করবো, দেখো আমরা জানি am সমান হলো x1 প্লাস x2 বাই 2, এ হলো am, তাই am দেওয়া আছে 50, am দেওয়া আছে 50। তাহলে x1 প্লাস x2 কত, x1 প্লাস x2 তাহলে 100, x1 প্লাস x2 সমান তাহলে 100, তাই তো এইটা। আর আমরা জিএম মানে তো এইটা, জিএম মানে তো x1 x2, জিএম মানে x1 x2, এটা মানে কত দেওয়া আছে, দেওয়া আছে 40, এটা দেওয়া আছে 40। তাহলে আমরা x1 x2 কত লিখবো, x1 x2 1600, তাহলে 1600, এই 16 200 এরকম হয়, তাই তো। এইটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এইটা 2 নম্বর সমীকরণ মনে করো। এখন আমরা সূত্র জানি কি, a প্লাস বি, এইটা তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে a মাইনাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না, 4 x1 x2 এরকম না সূত্র। a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4x x 4ab, তাই তো। এখান থেকে আমাদের এই মানগুলো যদি আমরা বসাই দিই, x1 প্লাস x2 হলো 100, তাহলে 100 এর স্কয়ার করলে কত হবে, একের পরে 1 2 3 4 মাইনাস 4 আর 4 হলো 64, তাই না, 64 পরে 0, এটা হলো। এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হওয়ার কথা, 3600 হওয়ার কথা, 3600 এরকম হবে, তাই তো। এখন তুমি যদি বের করা যায় x1 মাইনাস x2 কত, x1 মাইনাস x2, তাই রুট করলে 60 হবে, রুট করলে তখন 60 হওয়ার কথা, ঠিক আছে। এখন দুটো যোগফল 100 আর বিয়োগফল 60, তাহলে আমরা দুটো মান বের করতে পারছি কিভাবে, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 100, এখানে 100, আর x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 60, এখানে 60 যোগ করলে কি আছে, 2x1 সমান 160, 160, তাহলে x1 সমান কত, তাহলে 80, হ্যাঁ 100 সমান 80, 8টা মান বেরোবেন কত, 8টা মান বেরোবেন 20, x2 20 বেরোবেন। এইভাবে দুটো মান বের করা যাবে, ঠিক আছে। তো এরকম যে কোনো ডিজিটে, হ্যাঁ যে কোনো ডিজিটে দিলে তুমি বীজগণিত করে এটা বের করতে পারো। দেখ আজকে অনেকটা বড় ক্লাস হলো, অনেকগুলো বললাম, আবার একটু রিভিউ করি, এক নজর করে আমরা শেষ করবো। আমরা আজকে শিখলাম হলো গাণিতিক গড় থেকে যদি অন্যান্য মানগুলোর ব্যবধানের বর্গ সমষ্টি করি সেটা ছোট হয়, সেটা গণসংখ্যার ক্ষেত্রে হবে, তথ্য সারির ক্ষেত্রেও হবে। আবার দেখলাম কি, যে যদি দুটো চলক থাকে, এই দুটো চলকের যদি আমরা কম্বাইন গড় করি গাণিতিক গড়, সেটা কি হয়, যদি মানগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে আলাদা হয় একটা কম্বিনেশন, যদি মানগুলো একই রকম হয় তাহলে গাণিতিক গড়টা ওই দুটো গড়ের গাণিতিক গড়ের সমান, জ্যামিতিক গড়টা ওই দুটো গড়ের জ্যামিতিক গড়ের সমান হবে, তাই তো। এই আর সর্বশেষ এরকম অঙ্ক দেখলাম যে আমরা যদি দুটো মান থাকে, সেটা এম আর এইচ এম থাক বা জিএম আর এইচ এম থাক, অন্যান্য গড় বের করা যাবে এবং দুটো ভিন্ন ভিন্ন যে মান, সে মানও বের করা যাবে, তাই তো। এইগুলোই প্র্যাকটিস করবা, হ্যাঁ এইগুলো প্র্যাকটিস করবা। তোমার বই এই টাইপের অঙ্ক যদি থাকে, দু একটা করে তাহলে পাঠাবা, যে কেমন করে হলো, বুঝছো। আর এটা কিন্তু যে প্রমাণগুলো বললাম, মানে আপনি দিয়ে দিতে পারেন যদি এটা। আচ্ছা দেখি এখানে আর কোনো অঙ্ক আছে কিনা একটু দেখাই, যদি থাকে সেটা দেখি। আসলে এই আগের দিন তার মধ্য প্রচুরকের অঙ্ক মানে করা হয়নি, তো ওইরকম কয়েকটা অঙ্ক দিয়ে দিতে। মধ্য প্রচুরকে, তাই
আমি শুধু ওই প্রমাণগুলো করছিলাম, তো ওই মধ্যক প্রচুরক আর করাই না। তাহলে আপনি ওই মধ্যক প্রচুরক আর এই অঙ্কগুলো দিয়ে তো এই মধ্যপ্রচারে এই অঙ্ক এক জায়গায় করে আমি একটা শর্ট দিয়ে দেবো, হ্যাঁ, একটা ছবি পাঠিয়ে দেবো, সেগুলো সেগুলো প্র্যাকটিস করবো। তাও পারেন। হ্যাঁ, সেটা পাঠিয়ে দেবো। আর এখানে তাহলে যেগুলো বললাম এগুলো কিন্তু আজকে আবার একটু প্র্যাকটিস করবো দুবার করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রমাণগুলো আমি করবো। এটা প্র্যাকটিস করো, তাহলে আমি ওই যেটা হোমওয়ার্ক থাকবে এটা একটা স্ক্রিনশট করে বা একটা ছবি তুলে পাঠিয়ে দেবো।